বলবো বলবো সব পরিচয় আমাকে তোমাকে দেবো। আজ থেকে তুমি মনে রাখো, তুমি উল্কানো, তুমি হচ্ছে আকাশ। ওই বিয়ের রাত্রে নিরুদ্দেশ হয়ে যাওয়া আকাশ আবার বাড়ি ফিরে এসেছে। আকাশের চাল চলন কথাবার্তা সবকিছু আমার ডিরেকশন অনুযায়ী হবে। এখন এসো, ওই আকাশ চৌধুরী ফ্যামিলি সম্পর্কে সবাইকে আমি পরিচয় করিয়ে দিই। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও, আমার প্রস্তাবে তুমি রাজি কি না? রাজি। আপনার প্রস্তাবে আমি বিলকুল রাজি। পারছি না, আবিরের স্মৃতি আমি কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছি না। আবির যে আমার প্রথম ভালোবাসা, তাই তো সে ভালোবাসার অনুরাগের রঙে আজ আমার মন প্রাণ রাঙা হয়ে আছে। তাই তো আজও আবির আমার কাছে ভাইয়ের মতো, সন্তানের মতো। কি বলেন? আমি ঠিকই বলেছি বৌমা, বৌদির কাছে দেওর তো সন্তানেরই স্বামী। তাই বলছি এবার থেকে তুমি আবিরকে ভুলে যাও। না, প্রাণ থাকতেও না বৌমা। আবির আর আমার সম্পর্কের ভাবনাটা আমাকেই ভাবতে দিন। আবিরকে এখনো আমি ভালোবাসি, তাই নতুন করে আবিরকে আমি আবার বিয়ে করতে চাই। আপনার বড় ছেলের দেওয়া এই শাখা আর সিঁদুরটাকে আমি চিরদিনের মতো মুছে ফেলেছি। কি বললে বৌমা? আকাশে পড়ানো সিঁদুরটাকে তুমি মুছে ফেলেছো? না বৌমা না, তুমি ঠিক করোনি। ওতে যে আমার আকাশে অকল্যাণ হবে। কিসের অকল্যাণ? যে নেই তার স্মৃতি আর আমি রাখতে চাই না। বলো না, বলো না বৌমা, অমন করে আর বলো না। যেখানেই থাক, যেভাবেই থাক, আমার আমার আকাশ তো বেঁচে আছে। ওর দেওয়া শাখা সিঁদুরের অবস্থাটা করবে, ওর যে ভীষণ ক্ষতি হয়ে যাবে বৌমা। সে মূল্য কি বাঁচলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বৌমা তাই বলছি শুনুন, যেমন করেই হোক ওই আবিরকে রাজি করিয়ে আমাদের বিয়ের ব্যবস্থা করুন। এই মাসেই আমি আবিরকে আমার বিয়ে করতে চাই। না না বৌমা না, আর তা হয় না। আত্মীয় স্বজন, সমাজ, সংসার, সবার বিচারে আজ তোমাদের একমাত্র পরিচয়। তুমি তার পূজনীয় বৌদি, আর সে তোমার স্নেহের দেওর। সেই মধুর সম্পর্কটাকে কখনোই তুমি কলঙ্কিত করতে চেও না বৌমা। আমি তোমায় হাত জোড় করে অনুরোধ করছি বৌমা, আকাশের দেওয়া শাখা সিঁদুরের স্মৃতি তুমি মুছে দিও না। স্বামীর দেওয়া সিঁদুরই হলো স্বামী স্ত্রীর জন্ম জন্মান্তরের সম্পর্কের বন্ধন। সেই বন্ধনকে কখনো কোনোদিন কোনো কারণে ছিন্ন করা যায় না বৌমা। তাই বলছি নতুন করে ওই শাখা সিঁদুরটাকে তুমি না, যে সিঁদুর আমি একবার মুছে ফেলেছি সেই সিঁদুরটাকে আমি নতুন করে পড়তে পারবো না। আর সিঁদুর যদি পড়তে হয় সেই সিঁদুর হবে আবিরের দেওয়া ভালোবাসার সিঁদুর। না না বাবা না, আমি জীবিত থাকতে তোমাদের ওই মধুর সম্পর্কের মাঝে কখনোই কলঙ্কের কালি মাখাতে দেব না। ওতে শুধু এই সংসারেরই অসম্মান হবে না, সারা জগৎ এই আদর্শ চৌধুরীর উন্নত শিরে ঘৃণার তুৎকার ছুঁড়ে মারবে, ঘৃণার তুৎকার। কথা ভেবে তুমি একদম কাঁদবে না বাবা, যে তোমার কথা না ভেবে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যেতে পারে, তার জন্য কেন কেন তুমি চোখের জল ফেলাবে বাবা? আমিও তো তাই ভাবি রে মা বাবা, কিন্তু অবুঝ মনটা যে আমার কোনো কথা মানে না। পিতা পুত্রের মুখে শত আঘাত দিতে পারে,
তবু জন্মদাতার পিতৃ হৃদয় কি পুত্র স্নেহের কর্তব্য ভুলে থাকতে পারে রে মা? তাই তো আকাশের কথা মনে পড়লে মনটা যে কেমন আমার হাহাকার করে ওঠে। যে আকাশ ছিল আমার সত্য সাধনার আশা ভরসা, দুর্যোগের সেই ঘন ঘর বর্ষায় আমার আকাশের সমস্ত স্বপ্নগুলো ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে গেল। এখন আমি কি করব? কেমন করে এই সংসারের হাল ধরবো? আর কেমন করেই বা আমি তোর বিয়ে দেব? তার জন্য এত চিন্তার কি আছে চৌধুরী মশাই? আমি আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেবো। কে তুমি? আগে আমি গণেশ গড়গড়ি, আমি হলাম গিয়ে জাত ঘটো। আপনার বাড়িতে বিবাহযোগ্য কন্যা আছে জেনেই আমি ঘটকালি করতে এলাম। তা এবার বলুন কেমন পাত্র আপনারা চাই? আমার বিয়ের জন্য আপনাকে ঘটকালি করতে হবে না। তা বললে কি হোক? ঘটকালি হলো আমার জাত ভিত্তি। 5 পুরুষ আমরা এই পেশাতেই নিযুক্ত। কাজেই ওই ঘটকালি না করলে আমাদের পেটটাই বা চলবে কেমন করে? অবশ্য আজকাল এই নেশা খুব একটা লাভজনক নয়, কারণ এখনকার ছেলেমেয়েরা তো আগে থেকেই নিজেদের বিয়ের ঘটকালি নিজেরাই করে বসে আছে। ওইসব ছেলে মেয়েদের সঙ্গে তুমি আমার মেয়ে তুলনা করতে চেও না গণেশ। সত্যি আমার মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্রের প্রয়োজন। তা তোমার হাতে কেমন পাত্র আছে? আগে যেমনটি চাইবেন ঠিক তেমনটি পাবেন। এই ধরুন, জুতোর দোকানে যেমন সাইজ মেপে মেপে জুতো কেনেন, ঠিক তেমনি রোজবোর থেকে শুরু করে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, বুঝলেন? খালিটা অতি সোজা। 5 বার বিয়ে করবার পরেও বউ ডেকে নিয়ে এমন পাত্র আমার হাতে আছে। গণেশ! আসলে কি জানেন চৌধুরী মশাই, এই সব পাত্রদের জন্য কোনো পণ দিতে হবে না। উল্টে আপনার মেয়েই পেয়ে যাবে ভালো ভালো গয়না, দামি দামি শাড়ি, আর তার সাথে 2-4টা বাচ্চা ফ্রি। থামো! এটা রসিকতা করার জায়গা নয়। ভালো পাত্রের সন্ধান থাকে তো বলো, নইলে তুমি আসতে পারো। আসবো মানে আমাকে কি আপনি যেমন তেমন ঘটক পেয়েছেন? যেমন যৌতুক ছাড়বেন তেমনি জামাই পাবেন। বাছুন, এই বাছুন তাহলে। ডাক্তার মাত্র 5 লাখ, ইঞ্জিনিয়ার 4 লাখ, মাস্টার 3 লাখ, এছাড়া দোকান বেকার পকেট মার। থাক! আর শুনে লাভ নেই। তাহলে কোনটা বাঁচলেন চৌধুরী মশাই? কি আর বাঁচবো? এত টাকা যৌতুক দেওয়ার সামর্থ্য কি আমার আছে? তাছাড়া আমি শিক্ষক। মেয়ের বিয়েতে যৌতুক দেওয়ার প্রথাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। হবে না, হবে না। নিজের পক্ষে 25-30 হাজার টাকা খরচ করতে না পারলে আপনারই আপনার এই মেয়ের বিয়ে হবে, হবে, হবে। আপনি চাইলে 20-30 কি বলছেন? একদম বিনা যৌতুকেই আপনার এই মেয়ের বিয়ে হয়ে যাবে। বিনা যৌতুকে বিয়ে করার মতো পাত্র কোথায় আছে গণেশ? কেন? কেন? এই যে আপনার সামনে। কি বলবো চৌধুরী মশাই, আপনার মেয়েকে দেখে আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। কি বললেন? না মানে ওই বিয়ে করাটা যে খুব একটা ইচ্ছা আছে সেটা নয়, আসলে যৌতুকের অভাবে তোমার বিয়ে হবে না ভেবে আমার বড় কষ্ট হচ্ছে। তাই তোমার বাবাকে কন্যাদায় থেকে উদ্ধার করতেই বেরিয়ে যাও! এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও! বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বললেন হবে? বেরিয়ে যাও মানে? মানে কি গলা ধাক্কা দিয়ে বুঝিয়ে দিতে হবে? বিয়ে করতে যাওয়ার আগে আয়নায় কখন নিজের চেহারাটাকে দেখেছেন? কখনো ভেবে দেখেছেন কি বিয়ে করার যোগ্যতা আপনার আছে কি না? হ্যাঁ, যোগ্যতা। মেয়ের বয়সে মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিতে তোমার লজ্জা করলো না? তুমি কি ভাবলে যৌতুক দেওয়ার সামর্থ্য নেই বলে আমি আমার মেয়েকে যাত্রার হাতে তুলে দেবো? চাইলে যে সোনার রাং হয় এটা তো জানা কথা। তবে আমিও দেখবো চৌধুরী মশাই কোন সুপাত্র এসে
বিয়ে করে ঘরে নিয়ে যায়, আর সেদিন আমার পায়ে ধরে হাজার সালাসালি করলেও আমি কিন্তু হ্যাঁ বলবো না। হ্যাঁ, না গণেশ গড়গড়ি না, বিয়ে দিতে না পারি মেয়েকে আমি নিজের হাতে গলা টিপে খুন করব, তবে তোমার মতো ঘাটের মরার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না, দেব না, দেব না। আপনার আপত্তি না থাকলে প্রতিমাকে আমি বিয়ে করবো তুমি হ্যাঁ মেশমশাই, তুমি আমার প্রতিমাকে আমরা দুজন দুজনকে ভালোবাসি মেশমশাই। আপনার অনুমতি পেলে খুব শিগগিরই আমরা বিয়ে করব। অবশ্য অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। আপত্তি কি বলছো বাবা? তোমার মতো হীরের টুকরো ছেলে যে আমার প্রতিমাকে বিয়ে করতে রাজি হয়েছে, এ কি আমার কম সৌভাগ্য? ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না মেশমশাই। লজ্জা তো আমারই পাওয়া উচিত বাবা, যে পিতার সত্য রক্ষার সাজা দিতে পুত্র নিরুদ্দেশের পথে পাড়ি দেয়, যে পিতা অন্ধ পুত্রের কাছে মিথ্যা প্রতিপন্ন হয়, যে পিতা কন্যার বিবাহের জন্য অন্যের অনুগ্রহের আশায় হাত পেতে দাঁড়াতে হয়, তার চেয়ে বড় লজ্জাহীন আর কেউ নেই বাবা, আর কেউ নেই, আর কেউ নেই। মেশমশাই, সাগরদা, তুমি এত মহৎ সাগরদা, আমার মতো একটা সামান্য মেয়ের জন্য তুমি কে বলে তুমি সামান্য প্রতিমা? সামান্য হলে কি তুমি এত সহজে আমার হৃদয়ে ভালোবাসার আলপনা আঁকতে পারতে? এত সুখী আমার কপালে সইবে সাগরদা? কেন সইবে না প্রতিমা? সুখ দুঃখ হাসি কান্না এই নিয়েই তো মানুষের জীবন। আর আমাদের জীবনে যাই আসুক না কেন আমরা সমান ভাগে ভাগ করে নেব। বেশ, তাই হবে। প্রতিমা, এসো, আজ তাহলে আমরা দুজন দুজনের হাতে বলবো, এসো না আজই শপথ করি, দুজনে কথাটা প্রাণে ধরি, কোনোদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না। এসো না আজই কথাটা প্রাণে ধরি, কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে, সারাটি জীবন রব তোমার হয়ে। কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে, সারাটি জীবন রব তোমার হয়ে। আজ থেকে আর কোনোদিন অন্য হাতে হাত রাখবে না, কোনোদিন এ হলো মিস্টার, থামলেন কেন? আকাশ বাবুর ফ্যামিলির সম্বন্ধে আমাকে সবটা খুলে বলুন। ওদের চাল চলন কথাবার্তা এইসব কিছু না জানলে আমি পারফেক্ট অভিনয় করবো কি করে? বলবো বলবো, আকাশ চৌধুরী ফ্যামিলির আর একজনের কথাই বলতে বাকি আছে, যেহেতু ওই আকাশ চৌধুরী ভাই আমি, যে আমার রূপের পিতা তুফানকে নিয়ে ওই মূর্খের মতন বিয়ে করার স্বপ্ন দেখেছিল, তাই তো বিয়ের রাত্রে কালিয়াকে দিয়ে আবিরকে আমি মিস্টার সামন্ত! কি হলো? না মানে বলছিলাম তো, তাহলে তো আপদ বেজেই গেছে। তো বলেন তো, একদিন সুযোগ বুঝে মালটাকে একবারে সাবার করে দিব, আর তার আগে মালটাকে চিনিয়ে দিন। আরে
টোটালি ফিনিশ করার কোনো দরকার নেই। তুমি শুধু আমার ডিরেকশন নিয়ে কাজ করে যাচ্ছ। কোথায় কখন কি করতে হবে সব আমি তোমাকে বলে দেবো। আর আগে আসো, আমি তোমাকে চিনিয়ে দেবো ওই অন্ধ আবির চৌধুরীকে। যে আলো আছি তবু আলোর দেখা পাই না। হাজারো সুখের মাঝে এত সুখ আছি, সুখ যে আমার ছয় না। সাবাস ঈশ্বর, সাবাস। এই অসহায় আবিরের ব্যর্থ জীবন নিয়ে কত সুন্দর তুমি নাটক সাজিয়েছ। যে নাটকের মাঝে অন্ধ না হয়ে আমৃত্যু করে যেতে হবে অন্ধের অভিনয়। স্বর্গীয় ভালোবাসার হাতছানিকে উপেক্ষা করে হৃদয়টাকে করে দিতে হবে কঠিন পাষাণ। না না, আর আমি অতীত নিয়ে ভাববো না। আমি যে আমার এই জীবন নাটকের শেষে এক অসহায় রূপকার। ভালোবাসার রূপকথার রাজ্যে প্রবেশ করার আজ আমার কোনো অধিকার নেই। আলোর জগৎ থেকে ছুটে নিয়ে আরো অন্ধকারের মাঝেই যে আমার চিরনির্বাসন। সমস্ত অন্ধকার দূর করে আমি তোমাকে আলোর জগতে নিয়ে যাবো আবির। না না গো না, তুমি ওই নামে আমাকে দেখো না। ওই শব্দটা শুনলে আমার যে হৃদয়টা ভেঙে চৌচির হয়ে যায়। আমার হৃদয়ে নেমে আসি কত প্রশান্তির ছায়া। তাই তো ওই শব্দটা ডেকে আমি যে বড় শান্তি পাই বৌদি। মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো আমি জানি। তুমি মুখে বলতে না পারলেও তোমার হৃদয়টা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। আমার মন বলছে আজ আজ তুমি আমাকে ভালোবাসো আবির, আজ ভালোবাসো। না, ভালোবাসা আমার জীবনে এক দুর্লভ স্বপ্ন। সেই স্বপ্নটাকে আমি বহু কষ্টে আমার মনের মাঝে ঘুম পাড়িয়ে রেখেছি। প্লিজ বৌদি, তুমি আমার সেই ঘুমন্ত স্বপ্নটাকে আর জাগিয়ে তোলো না, তাহলে হয়তো আমি পাগল হয়ে যাব বৌদি। আমি একেবারে পাগল হয়ে বৌদি বৌদি আর বৌদি, কে বৌদি? কার বৌদি? সেদিনের বিয়েটা ছিল মিথ্যা একটা দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনাকে ভুলে থাকতে তোমার দাদার পরানো শীতের সিঁদুরটাকে আমি চিরদিনের মতো মুছে ফেলেছি। আর সেই স্মৃতিটা শুধুমাত্র তোমার হাতে রাঙা হওয়ার আশায় প্রহর গুঞ্জাবে। দাও না, দাও না আবির, দাও না আমার এই শূন্য স্মৃতিটা তুমি রাঙিয়ে দাও। তুমি চুপ করো। তোমার ওই পা ভক্তিতে সারা সংসার বিষাক্ত হয়ে উঠবে, সারা সমাজ সংসার ঘৃণার তুৎকার চুড়ে মারবে। আবির, সারা জগতের মাঝে কলঙ্কিত হয়ে রইবে দেওর বৌদির মধুর সম্পর্ক। আমি তোমার ভালোবাসা বুকে নিয়ে আমি সমস্ত কলঙ্ক ভুলে থাকবো। আবির, আবির, আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করে বলছি আবির, আমাকে তুমি একটু ভালোবাসা ভিক্ষা দাও আবির, আমাকে একটু ভালোবাসা ভিক্ষা দাও। তুমি চুপ করো। আবির, আমার সামনে থেকে তুমি সরে যাও। আবির, আমার শেষ কথা শোনো। তোমার আমার অতীতের সম্পর্ক যাই হোক না কেন, আজ তুমি আমার দাদার বিবাহিতা স্ত্রী। আবির, তাই তো আমি তোমায় বৌদি বলে প্রণাম জানাতে পারি, কিন্তু প্রেমিকা ভেবে আমি কখনোই ভালোবাসতে পারি না। আবির, কখনোই না। পুরুষ, আমার ভালোবাসাকে অসম্মান করে আমি তোমাকে কখনো শান্তিতে থাকতে দেব না, কিছুতেই না। তোমাদের সংসারে এবার আমি আগুন ধরে দেবো, আগুন। এতদিন তোমার জন্য আমি আমার হৃদয়ে যে ভালোবাসা জমিয়ে রেখেছিলাম, তার পরিবর্তে এই সংসারের বুকে আমি ছড়িয়ে দেবো মুহূর্ত মুহূর্ত ঘৃণা। তোমার দেওয়া ঘৃণাটাই আমি জীবনের চরম প্রাপ্তি বলে মেনে নেবো। তুফানি কি মানে তোমার চোখে জল দেখি দেখি, তুমি কাঁদছো ডলে। আহা, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না বলো? শুধু কি ভালোবাসি তুফানি? আমার জীবনের সবচেয়ে ভালোবাসার পাত্রী শুধু তুমি। তাই তো অনেকবার তোমার কাছে ভালোবাসা নিবেদন করতে এসে
বহুবার প্রত্যাখ্যানে ফিরে গেছি, কারণ তুমি তো তখন আবিরের প্রেমে ছিলে দিশাহারা। ঈর্ষা আমার কেটে গেছে কল্লোল, ওই কাপুরুষ সাবির আর আর আমার দাদা আমার জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে। আর তারই প্রতিশোধ নিতে ওই আদর্শ চৌধুরী সুখের সংসারটাকে আমি একেবারে শেষ করে দেব। আমি তোমার সবসময় পাশে আছি জীবনী। এখন বলো, আমাকে এখন কি করতে হবে বলো। আগামী 19 ফাল্গুন আমার দাদার সঙ্গে ওই প্রতিমার বিয়ের দিন স্থির হয়েছে, তাই যেমন করে হোক ওই বিয়েটাকে ভেঙে ফেলতেই হবে। হবে না, শুধু বিয়ে ভাঙবো না তুফানি, আমি এমন চাল চালবো যে চালে মাঠ হয়ে ওই আদর্শ চৌধুরীর একমাত্র মেয়ে প্রতিমা বিয়ের রাত্রে লগ্ন ভ্রষ্ট হয়ে সারা জীবন চোখের জল ফেলবে। আর তোমার দাদা সাগর চিরদিনের মতো দেশ ছেড়ে পালিয়ে যাবে। যদি তুমি পারো কল্লোল, তাহলে তুমি তোমার কাজের পুরস্কার স্বরূপ পাবে এই তুফানি ভালোবাসা। दिल मेरी मोहब्बत का मारा, तू पागल प्रेमी आवारा। दिल मेरी मोहब्बत का मारा, तुझे पहचान लिया रे, अपना तुझे मान लिया रे, तुझे पहचान लिया रे, अपना तुझे मान लिया रे। उई 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 तू पागल प्रेमी गावारा, दिल मेरी मोहब्बत का मारा, तुझे पहचान लिया रे, अपना तुझे मान लिया रे, तुझे पहचान लिया रे, अपना तुझे मान लिया रे। এই, সানাটা এমন কেঁদে কেঁদে করছে কেন? সবাই বলে বিয়ের সানাই নাকি বড় সুমধুর সানাই, তবে আমার বিয়ের সানাইয়ের মাঝে এত বিষাদের সুর কেন? ও সকাল থেকে মনটা আমার তেমন করছিল বলে তাই বোধহয় এমন মনে হচ্ছে। সত্যি তো, আর যদি বরটা থাকতো তাহলে কত ধুমধাম করে আমার বিয়ে দিত। তোর এই ছোটদার উপরে এত অভিমান? চর্দা বেশ সুন্দর লাগছে তো, আর তোকে আজকে ভারী সুন্দর লাগছে রে। ভারী সুন্দর মানে? এই চর্দা, আর তুই তো চোখে দেখতে পাস না, তাহলে তুই কেমন করে জানলি যে আমাকে ভারী সুন্দর বানিয়েছে? অন্তরটা তো আমার অন্ধ নয় রে পাগলি, তাই তাই আমার এই অন্তর দৃষ্টি দিয়ে আমি তোর শ্বাসটাকে কল্পনা করে নিলাম। এই চর্দা, তুই আমার একটা কথা রাখবি? কেন রাখো না? কত লোকের কত কথাই তো রাখলাম, আর তোর কথাটা বাকি থাকবে কেন? বল না প্রতিমা, তোর কি কথা বল। তুফানিকে ভুলে গিয়ে তুই এবার কাউকে একটা দেখে বিয়ে করে নে। বিয়ে? আমি চর্দা, তুই হাসছিস না কাঁদছিস? তোর কাছে কান্না মনে হলেও এটা যে আমার প্রাণ খোলা হাসি রে পাগলি। চর্দা, তোদের সেদিনের সেই আবিরের অনুরাগের রং আজ ফিকে হয়ে গেছে রে প্রতিভা। চর্দা, আমার হৃদয় উত্তানে ভালোবাসার কুড়িটা ফোটার আগেই মাটিতে ঝরে পড়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে মন পাপিয়ার কুহতান।
তাই তো এই অসহায় আবিরের কাছে বিয়ের স্বপ্ন দেখাটা একটা অবাস্তব কল্পনারই প্রতিমা। সর্দার, তাহলে কি তুই আর কাউকে কোনোদিন বিয়ে করবি না সর্দার? না রে প্রতিমা, না। আমার এই মূল্যবান বোঝাটাকে অন্য কারোর একজনের উপর চাপিয়ে দিই, আমি তার মূল্যবান জীবনটাকে কখনোই নষ্ট করতে পারবো না রে প্রতিমা। এই যে আমির বাবু, আরে বাবা এখনো ভেতরে গেলে কথা বলবেন? এদিকে বোন এসে গেছে আর বৃদ্ধ বেসমশাই একটা সবকিছু সামলাতে হিমশিম হয়ে যাচ্ছে। আরে বাবা, অন্ধ বলেও কি ওই অতিথি আপ্যায়ন দূর করতে পারবেন না? সরি কল্লোল বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। বৌদির গেস্ট হয়ে আপনি যেভাবে আমাদের হেল্প করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যাচ্ছি। বাহ, অপূর্ব, এই বেশে তোমায় কি দারুণ লাগছে। আর যদি আকাশ বাবু বেঁচে থাকতেন। এবার রইলেন তিনি, আমি তো আছি রে বোন। হ্যাঁ, কেন ডাকলাম জানিস? তোর মতো একটা ছোট্ট সুন্দর ফুটফুটে বোন ছিল, কিন্তু 10 বছর আগে এক কাল রাত্রে বোনটি আমার সাপের কামড়ে। সে যদি আজ বেঁচে থাকতো হয়তো তোর বয়সী হতো। তাই তো আজ তোকে দেখে আমার সেই বোনের কথা মনে পড়ে গেল। এই বোন, তুই কি আমার সত্যিকারের বোন হতে পারবি না রে বোন? তুই আজ থেকে না হয় আমাকে আকাশটা মনে করে দাদা বলে ডেকে এই বুকটার মধ্যে ভীষণ যন্ত্রণা। তুমি একেবারে মন খারাপ করো না। আমি এমনি করে চিরকাল তোমার পাশে থাকবো, আর এমনি করে তোমাকে আমি দেখি। তুমি এত দুষ্পর্ধা তোমার! তুমি কিনা আমারই সামনে আমার বাগদত্তাকে বুকে জড়িয়ে ধরে। বাগদত্তা ও শুধু আপনার নয় সাগর বাবু, ও একদিনও আমার বাগদত্তা ছিল। মিস্টার সামন্ত, সব ভালোবাসা তো স্বার্থ অনুরূপ পায় না। তাই তো শত কষ্ট হলেও হাসতে হাসতে আমার প্রতিমাকে আমি আপনার হাতে তুলে দেব। কল্লোল সামন্ত, তাই তো আপনার জীবনে প্রবেশ করার আগে প্রতিমাকে আমি আমার জীবন থেকে চির বিদায় দিয়ে গেলাম। তাই তো বিদায় বেলায় আপনি বিশ্বাস করুন, ওই প্রতিমারই অনুরোধে ওই শেষবারের মতো আমাদের এই চা পাওয়ার খিদেটা মেটাতে। Get out! I said get out from here! এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে চলে যাও। যাচ্ছি বন্ধু, যাচ্ছি। আমার প্রতিমাকে আমি আপনার কাছে রেখে যাচ্ছি। দেখবেন ওর যেন কোনো কষ্ট না হয়। ও যদি কষ্ট পায় আমি যে মরেও শান্তি পাবো না। প্রতিমা, প্রিয়তমা, আমি চিরদিনের মতো তোমার জীবন থেকে হারিয়ে গেলাম। আমাকে ভুলে তুমি সাগর বাবুকে নিয়ে চির সুখী হও প্রতিমা, চির সুখী হও। আউট! চলতে চলতে ये मेरे गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। বিশ্বাসঘাতিনী, এতই যদি তোমাদের প্রাণ ঢালা ভালোবাসা, তাহলে তাহলে এই আমাকে নিয়ে বিয়ের নাটকটা খেলেছিলে কেন? জবাব দাও, জবাব দাও, কলঙ্কিনী, তুমি জবাব দাও।
জবাবই আজ তুমি দেবে। আজ তোমার গোপন অভিশাপের সমস্ত দৃশ্যটা যে আমার সামনে আজ পরিষ্কার হয়ে গেছে। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, যা দেখেছ, যা শুনেছ, সব ভুল, সব মিথ্যে, সব ওই কল্লোল সামন্তের ষড়যন্ত্র। আমি তোমার পায়ে ছেড়ে বলছি, আমি এসবের কিচ্ছু জানি না, এসবের আমি কিচ্ছু জানি না। সাগর, সাগর, লগ্ন যে পড়ে গেছে, তাই পুরোহিত মশাই বললেন বিয়ের আয়োজন করতে। না, এ বিয়ে হবে না। বৌমা, এ তুমি কি বলছো ঠিকই বৌমা? বলছি, ওই প্রতিমার মতো একটা দুশ্চরিত্র মেয়ের সঙ্গে আমার দাদারও কখনো বিয়ে হতে পারে না। দুশ্চরিত্রা, তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না বৌমা। বাবা সাগর, তুমি এভাবে নীরব কেন? প্রতিমা, প্রতিমা, তোর চোখে জোয়াল কেন মা? কি হয়েছে আমায় তোরা খুলে বল। কি জবাব দেবেছে? যে অন্যায় সে আজ করেছে তা স্বীকার করার মতো সাহসটা আজও নেই। তুমি কি বলছো বাবা? তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। আর বুঝবার কোনো চেষ্টা করারও দরকার নেই মেসমশাই। বরং বরং আমার একটা কথা আপনি মন দিয়ে শুনুন। আপনার মেয়েকে যদি সুখী করতে চান, তাহলে সাগরের সঙ্গে বিয়ে না দিয়ে ওই কল্লোল সামন্তের সঙ্গেই আপনার মেয়ের বিয়েটা দিয়ে। হঠাৎ তুমি এই কথা বলছো কেন? বলছি বলছি কারণ আপনার মেয়ে প্রতিমা এই সাগরের চেয়ে ওই কল্লোল সামন্তকে অনেক বেশি ভালোবাসে, অনেক। মিথ্যে কথা। তুই কারো কোনো চক্রান্তকে বিশ্বাস করে আমার প্রতিমাকে তুমি ভুল বুঝছো। বিশ্বাস করো বাবা, আমার প্রতিমা দুশ্চরিত্রা নয়। এমন কাজ সে কখনোই করতে পারে না। আরে নয় মেসমশাই, পেরেছে। আমার মতো আপনিও যদি নিজের চোখে সবকিছু দেখতেন, তাহলে হয়তো সমস্ত মিথ্যেকে অবিশ্বাস করে আপনিও আমার থেকে আরো উঁচু গলায় আরো চিৎকার করতেন, সত্যি সত্যি আর সত্যি। সাগর তার উচ্ছিষ্টাকে গ্রহণ করে তার এই জীবনটাকে কলঙ্কিত করবে না। তাই সে তার অনেক স্বপ্নের ফুল দিয়ে গাধা এই সুখের মালাটাকে ছুঁড়ে ফেলে দিয়ে চিরতরে হতাশার অন্ধকারে হারিয়ে গেল। ক্ষণিকের মালা খানি তবে কেন দিয়েছিলে আগে? ক্ষণিকের মালা খানি তবে কেন দিয়েছিলে আগে? কেন হয়েছিল তুমি যেও না সাগর, তুমি যেও না। তুমি চলে গেলে আমার মেয়ের কি হবে? আমার মেয়ে যে লগ্নভ্রষ্টা হয়ে লগ্নভ্রষ্ট হবে কেন? তার আগেই ওই মেয়ের গলায় দড়ি বেঁধে টাঙিয়ে দিন। বৌমা! তাহলে ওই পুকুরের জলে ডুবিয়ে মারুন। বৌমা! আমার কলঙ্কিনী মেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। ছি ছি ছি। বৌমা! তুমি ঠিক বলেছো বৌদি, তুমি ঠিক বলেছো। আমার মতো কলঙ্কিনী মেয়ে বেঁচে থেকেছে, মরে যাওয়ার
অনেক অনেক ভালো। চুপ কর, তুই চুপ কর প্রতিভা, তুই চুপ কর। তোরা কি আমায় একেবারে পাগল করে দিবি? কি হয়েছে কিছুই কি জানাবি না আমায়? শুনতে চেও না, শুনতে চেও না বাবা, সেই নোংরা কথাটা তুমি শুনতে চেও না। তবে তুমি এইটুকু যে শুনে রেখো, একটা মিথ্যে ষড়যন্ত্র জালে জড়িয়ে চিরদিনের মতো আমার মুখ থেকে আমার সাগরটা চিরদিনের মতো হারিয়ে গেছে। তুই চুপ কর মা, তুই চুপ কর। সাগর তোকে ভুল বুঝে চলে গেলেও আমি তোর লগ্ন ভ্রষ্টার অভিশাপ লাগতে দেব না। আজ রাতের মধ্যে যেমন করে যেখান থেকেই হোক উপযুক্ত পাত্রের সন্ধান করে লাশ তোকে আমি। না না, আর তুমি আমাকে স্বামী সংসারের স্বপ্ন দেখিও না বাবা। আর আমি কখনো কোনোদিনও আমি স্বামী সংসারের স্বপ্ন দেখবো না বাবা। প্রতিভা, তাই তো আমার এই নববধূ ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে সাজতে চললাম আমি অভিশপ্ত রত্নভ্রষ্ট। মাটিতে মানায়, এটা বরং তোমার একই কে তুমি বাবা? এমন দেবদূতের মতো হঠাৎ উদয় হয়ে আমার মেয়েকে লজ্জার হাত থেকে উদ্ধার করলে। উদ্ধার? না না, তাকানো হবে। ওই মালাটা যাতে মাটিতে নষ্ট না হয়ে যায় সেজন্য তো আমি মালাটা ওর গলায় পরিয়ে দিলাম। কিন্তু তুমি, কি তোমার পরিচয়? পাগল। পাগল? না না, বিশ্বাস করুন, আমি কিন্তু পাগল নই। ওই ওরা জোর করে আমার হাতে পায়ে বেড়ে দিয়ে জোর করে পাগল সাজিয়ে রেখেছে। তাই তো সুযোগ পেয়ে আজ আমি পালিয়ে এসেছি। কিন্তু যেতে যেতে দেখলাম একটা বাড়িতে কত রঙিন আলো জ্বলছে, মিষ্টি সুরে সানাই বাজছে। লোকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এ বাড়িতে বিয়ে হচ্ছে। অনেক পেট ভরে খাইনি তো, তাই ভালো মন্দ খাবার লোভে এ বাড়িতে ঢুকে পড়লাম। কি বললে? কিন্তু ঢুকে দেখলাম সানাইয়ের সুরটা বন্ধ হয়ে গেছে। আনন্দের কোলাহল বন্ধ হয়ে বেরিয়ে আসছে শুধু কান্না। আর সেই কান্নার শব্দ অনুসরণ করে আমি এসে দেখলাম চলে যান, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। চলে যাব। এত আশা নিয়েও দুটো খেতে পাবো না। না না, পাবেন না, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। বেশ, তাই যাচ্ছি। দাঁড়াও বাবা, আর তো তোমার যাওয়া হবে না। আমার মেয়ের গলায় মালা পরিয়ে তুমি যে ওর সুখ দুঃখের অর্ধেক ভাগিদার হয়ে গেছো বাবা। তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমার মেয়েকে বিয়ে করো। না, তা কি করে হয়? আচ্ছা, আপনারা একটা আচ্ছা, আমি যদি বিয়ে করি আপনারা আমার পেট ভরে খেতে দেবেন তো? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমরা তোমার পেট ভরে খেতে দেবো। তুমি আমার গলা টিপে চেক করে দাও। এই বিয়ে আমি করবো না। ওরে মা, তুই আর অমত করিস না। এই আদর্শ চৌধুরীর কর্তব্যে তরিটাকে অকালে ডোবানোর যে কূট চক্রান্ত চলছে, সেই চক্রান্তকে ভেদ করে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই রে মা। ওর পরিচয় যাই হোক, আমি জানি ও কোনো ঈশ্বর প্রেরিত দূত। তাই তো ওর হাতেই আজ আমি অর্পণ করলাম তোর সুখ দুঃখ আর জীবনের ভার। কালাতে বাড়িতে চলে গেছে। আর তাই থেকে আমার ঘরের মেজাজটা বিগড়ে গেছে। বন্দুক নিয়ে গোটা বাড়ি তোলপাড়। আর এই সময় স্যারের সামনে যাওয়াটাই হলি করে মারব। সব শুয়োরের বচ্চদের ওজবে করে মারবো। এই শুয়োর, কাল কোথায় কি করছিলিস? তোদের সকলের চোখে ফাঁকি দিয়ে সেটা বাড়ি থেকে বেরিয়ে গেল কেমন করে? বল শুয়োর। আপনি বিশ্বাস করুন স্যার, কাল সারা রাত আমি ছোটবাবুর ঘরের দরজার সামনেই পাহারা দিচ্ছিলাম। আর মাঝরাতে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সেই ফাঁকে ছোটবাবু হয়তো চুপ কর শুয়োর।
আমার ছেলেটা যদি হারিয়ে যায় না, তাহলে তোদের সবাইকে কেটে হবে টুকরো টুকরো করে দেবো। যেখান থেকে যেমন করি হোক, আর ছোট বাবা ঠিক খুঁজে আনবোই। তোকে আমি 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার মধ্যে প্রলয়কে খুঁজে আনতে না পারলে তোকে আমি আর খুঁজতে যেতে হবে না মালদার মশাই। ধুরি 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 হালদার মশাই, আপনার ছেলে একেবারে দেখি আপনার হাতে বন্দুক কেন? আপনি তো এখন বরণ ডালা সাজিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকবেন। আরে ভাই, তুমি এমন কলা গাছের মতো আসবে, তাহলে আনন্দ করো। উলু দাও, উলু উলু। থামো। এটা আমার বিয়ে বাড়ির শ্রাদ্ধ বাড়ি। আগে শ্রাদ্ধ বাড়ি হলে তো আমি হরিবল দিতাম। ওই বিয়ের ব্যাপার বলেই হরে কৃষ্ণ, বিয়ে কার বিয়ে? আগে যাকে আমার বিয়ে করার কথা ছিল, তাকে আপনার ছেলে বিয়ে করে বসে আছে। হ্যাঁ, আমার ছেলে। হ্যাঁ, তা বিয়ে করেছে করুক, তাতে আমার কোনো দুঃখ নেই। তবে আপনার ছেলের জন্য যে সুন্দরীটাকে ঠিক করেছিলেন, সেই সুন্দরীকে এবার আমায় দিয়ে দিন মালদার মশাই। আমি আমি আপনাকে যথাসাধ্য গোটখানি দেব। আমি সালা মরছি অমর জ্বালায়, আর এ সালার বিয়ে করার শখ জেগেছে। কালিও, ওই হরমজাদাকে যেখান থেকে পাবে চুলের মুঠি ধরে আমার কাছে নিয়ে আসবে। ওই শরীর বিয়ে করার মজাটা আমি টের পাইয়ে দিচ্ছি। আপনি কিন্তু ভাববেন না স্যার, স্বর্গ মর্ত পাতাল যেখানেই থাকুক, ছোট বাবুকে খুঁজে আমি ঠিক নিয়ে আসবো। কোন সালা? কোন সালা আমার ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দিয়েছে বলতে পারো? তোকে আমি গুলি করে মারবো। ঠান্ডা ঠান্ডা করুন। এই দেখুন আপনার ছেলে কেমন বউ নিয়ে এদিকেই আসছে। দেখো বাবা, দেখো কাকে নিয়ে এসেছে এবার বউ। বাবাকে প্রণাম করো, প্রণাম করো। দাঁড়াও! কোন অধিকারে তুমি এই বাড়িতে এসেছো? আমার স্বামীর দেওয়া সিঁদুরের অধিকারে মিথ্যে কথা। বাস্তব বোধহীন একটা হাবা খাওয়া ছেলে কখনো স্বেচ্ছায় বিয়ে করতে পারে না। ভয় তাকে ভয় দেখিয়ে, নয়তো বা কোনো কিছু লোভ দেখিয়ে বিয়ে করতে বাধ্য করেছো। ওরা সবাই বললো আমি বিয়ে করলে আমার নাকি পেট ভরে খেতে দেবে, তাই তো ভালো মন্দ খাবার লোভে আমি বিয়ে করে ফেললাম। চুপ কর হতভাগা। বিয়ে করেছিস, বেশ করেছিস। এবার ওকে এখান থেকে তাড়িয়ে দে। তাড়াবেন কেন? বরং আমায় দিয়ে দিন, আমি ওকে ঘরে নিয়ে যাই। ও বলা নারী কিনা? আমার বউকে আমি কাউকে দেবো না, ও শুধু আমার কাছেই থাকবে। তাহলে আর কি মালদার মশাই, তুড়ি তুড়ি হালদার মশাই, ছেলে যখন বায়না ধরেছে, আপনি একটা কাজ করুন মালদার মশাই, ওই বউ ভাতের আয়োজনটাই করে ফেলুন। আমি না হয় ওই বউ ভাতের ভোজটা খেয়ে এই শালা ঢ্যামনা! আর একটা বাজে কথা বলেছিস তো তোকে আমি গুলি করে মারবো। ভাগ, ভাগ এখান থেকে, ভাগ! ভাবছি 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 রাস্তাতে গিয়ে দাঁড়াচ্ছি, আপনারা ওকে তাড়িয়ে দিলে আবার তো আমাকেই ওকে নিয়ে যেতে হবে কিনা? এসো এসো প্রতিভা, আমি তোমার প্রতীক্ষায় রইলাম। এই! এরা! এই মেয়েটা, তুমি এখন থেকে যাবে না, তোমার চুলের মুঠি ধরে দাঁড়াবো। না, আমার বউ আমাকে ছেড়ে কোথাও যাবে না। কি বললি শুন? দোহাই বাবা দোহাই, আমায় আপনি তাড়িয়ে দেবেন না। বহু চোখের জলে বুক ভাসি, আজ আমি একটু আশ্রয় খুঁজে পেয়েছি। দয়া করে সেই আশ্রয়টুকু কেড়ে নেবেন না বাবা। আমি আপনার পায়ে ধরে বলছি বাবা, আমাকে তাড়িয়ে দেবেন না বাবা। দূর হয়ে যাও আমার সামনে থেকে। শোনো বাবা, আমি একটা সিঁদুর পরিয়ে বিয়ে করেছি, আর ও আমার বউ। আর আমার বউকে আমি এ বাড়ি থেকে কোথাও বেরোতে দেবো না, কোথাও না। তাহলে তোকেও আমার হাতে মরতে হবে প্রণয়। না বাবা না, মারতে যদি হয়
আমার লোকে না। তাহলে তোমাদের দুজনকেই আমি গুলি করে সরে যাও। সে সুন্দর চিড়িয়াটা আপনি খুন দিয়ে রাখিয়ে দিবেন ভাইয়া। হরে কৃষ্ণ চিড়িয়া, দেখেন দেখেন হাজার मीठी मीठी सूरत के अंदर चांदी जैसा रोशनी, छोटी छोटी आंखों में दिल धड़कन जैसा। इसके लिए हम ये नया दिन के शुरू करें हजर साहब। হরে কৃষ্ণ। बैठे बैठे सूरत से अंदर को चौधरी जय सारस में আমি জ্বালাবো আমার যৌবনের আগুন, তারপর ওদের মন থেকে ভালোবাসাটাকে ছিনিয়ে নিয়ে আমি মেটাবো আমার তৃষ্ণার্ত মনের পিপাসা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এবার তোরা আমার আসল রূপটা দেখবি রে। হরে কৃষ্ণ। তুমি আমাকে এখান থেকে নিয়ে পালিয়েছিল, নইলে এরা 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 আমার সর্বনাশ করবে। চল খবরদার, আমার বউকে নিয়ে কখন সিনেমিনি খেলবেন মনে হচ্ছে। আমার বউকে নিয়ে আমি এখান থেকে চলে যাবো, চলে যাবো। চলো 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 পালিয়ে কিন্তু আমি তোমায় যেতে দেবো না ডার্লিং। আমার এই রূপ যৌবনের মধু ঠেলে আমি তোমাকে একেবারে পাগল করে রাখবো। সাবাস আলিশা সাবাস। আমি তোমার হবু বউ এবং আজ হব তোমার একমাত্র আসল বউ। না না, আমি ওর বিয়ে করা আসল বউ। ও আমাকে বাদ দিয়ে আর অন্য কাউকে বিয়ে করতে পারে না। ওগো ওগো, তোমার দুটো পায়ে পড়ি, চলো তুমি আমাকে এখান থেকে নিয়ে পালিয়ে চলো। চলো এখান থেকে। তুমি কোথায় পালাবে সুন্দরী? जो भाग के अंदर तुम घुसाया गए तो भाग के अंदर बाहर आना बहुत मुश्किल है। हाँ अलिशा, तुम छोटा बाबू को तुम्हारे कमरे में ले जाओ ना। আমি কোথাও যাবো না, আমার বাবুকে ছেড়ে আমি কোথাও যাবো না। আমি তোমায় মধু দেবো, আমার রূপ যৌবনের মিষ্টি মধু। এসো আজ রাতে কাছে এসে আমার পাশে বসে আমার মধু করো পান। আমি যে ভুলো না মধু করো দে যাও বিরঙের গান। আমার কাছে এসে আমার মধু করো পান। আমার কাছে এসে আমার মধু করো পান। সেদিন থেকে সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিয়ে, আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী। এসো তুমি কাছে এসো, দূরে থেকো না, অপরাধ মনটাকে পুষে রেখো না। এসো না এসো না বুকেতে, এসো না এসো না এসো না বুকেতে, এসো না। বড় অসহায় আমি তোমাকে ছাড়া, বড় অসহায় আমি তোমাকে ছাড়া। যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে, যেও না। চলে এসো। কখন যে ওকে আমি ভালোবেসে ফেলেছি তা আমি নিজেই বুঝতে পারি না। তাই তো ওকে নিয়ে ভাবতে আমার বড় ভালো লাগে। আমার কল্পনা রাখছে রাজপুত্রকে নিয়ে সবসময় সুখেতেছে হাসতে হাসতে আমি। বন্ধ করুন এই অবাস্তব স্বপ্ন দেখা আপনি বন্ধ করুন। কেন উল্কা? যারা মনের মাঝে অবাস্তব স্বপ্ন দেখে স্বপ্নের ইমারত করতে চায়, আমার ইচ্ছা হয় সেই ইমারতটাকে ভেঙে গুড়িয়ে চুরমার করে দিই। ভালোবাসা কেন কেন উল্কা? ভালোবাসার প্রতি কেন তোমার এত
ঘৃণা। ভালোবাসার প্রতি ঘৃণা নয় মেমসা, ভালোবাসার প্রতি ঘৃণা নয়। যে সমস্ত মেয়েরা মনের মধ্যে ভালোবাসার বুড়ি আউলে কাল নাগিনীর মতো ঝোমর মারতে উদ্যত হয়, ওই নারী জাতিটাকে আমি ঘৃণা করি। পারে পারে ব্যবসা পারে, স্বার্থে আঘাত লাগলে সব নারী এমন হতে পারে। আপনিও সর্বনাশার আগুন নেমেতে উঠতে পারেন, অতি প্রিয়জনের বুকে বসাতে পারেন হিংসার ছুরি। ব্যবসা এই উল্কা কিন্তু আকাশ থেকে ঠিকরে পড়া একটা আগুনের গোলা, হৃদয়ের মাঝে জ্বলতে জ্বলতে আমার স্নেহ, প্রেম, মায়া, মমতা, ভালোবাসা একেবারে পুড়ে ছাই হয়ে গেছে ব্যবসা। আর সেই পাষাণের বুকে আর কখনো ভালোবাসার সন্ধান করে যায় না ব্যবসা। তাহলে আজীবন হয়তো আপনাকে শুধু কাঁদতেই হবে ব্যবসা, কাঁদতেই হবে। যে ছিল আপন ভেঙে দিয়ে মন, যে ছিল আপন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল গোধূলির কেন আকাশের বুকে কেন যে না, যে ছিল আপন ভেঙে দিয়ে মন, যে ছিল আপন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল, সরিয়ে নিল, সরিয়ে। আমি আজীবন তোমার জন্য কাঁদবো। আমি দেখবো আমার চোখের জলে তোমার মনের আগুন নেবে কিনা। স্বপ্ন একই তোর চোখে জল কেন পাবলি দাদা? তোর মুখে সেই মিষ্টি হাসি কোথায় গেছে স্বপ্ন? উল্কা চুরি করে নিয়ে গেছে দাদা। উল্কা? হ্যাঁ হ্যাঁ দাদা, অপর নিষ্ঠুর, অপর পাষাণ। পাষাণের মাঝেই তো লুকিয়ে থাকে নির্মল ঝর্ণা। দাদা? পারবি না বোন, তুই পারবি না ওই পাষাণের বুকে অঝরে ঝর্ণা ঝরাতে? দাদা যাক যাক, সে কথা। তোর জন্য আমি একটা নতুন বন্ধু নিয়েছি। বন্ধু? হ্যাঁ, জীবনের কাছে হেরে গিয়ে কাপুরুষের মতো নিজেকে আত্মহত্যা করতে গেছিল। আমি তাকে অনেক বুঝিয়ে তাকে সঙ্গে করে নিয়ে এসেছি। আজ থেকে তাকে মানসিক ভাবে সুস্থ করার দায়িত্ব তোর উপর দিতে চাই রে বোন। আমি নিজেই তো রোগী দাদা, আমি কেমন করে আর একটা রোগীর সেবা শুশ্রূষা করবো? একজন রোগী তো আর একজন রোগী মনের কথা বুঝতে পারে দাদা তাই আমি চাই আজ থেকে তোরা দুজন দুটো রোগী দুজনের সেবা করবি। আরে ও ঘরে বসে একা একা বরফি না করে এ ঘরে এসো, আমার এই পাবলি বোনটার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ডাক্তারবাবু। মুহূর্তের উত্তেজনায় যে ভুলটা আমি করতে চলেছিলাম। স্বপ্না, স্বপ্না তুমি এখানে? কি মুশকিল, তোরা তো দেখি দুজনে দুজনকে আগে থেকেই চিনিস। হ্যাঁ, কেন চিনবো না, আমরা দুজনে তো একই কলেজেই পড়তাম। যাক, তাহলে আমাকে তোদের মধ্যে নতুন করে পরিচয় করিয়ে দিতে হলো না। কিন্তু সাগর, তোমার জীবনে কেমন ঘটনা ঘটেছিল যার জন্য তুমি আত্মহত্যা করতে গিয়েছিলে? সে কথা বলার ধৈর্য আজ আমার নেই স্বপ্না। তবে তবে একটা কথা সত্যি, আমার জায়গায় যদি তুমিও থাকতে তাহলে তুমিও একই কাজই করতে। মন যার দুর্বল সে নিজেকেই শেষ করার কথা ভাবে সাগর। ডাক্তারবাবু, জীবন সংগ্রাম করে বেঁচে থাকা, এটা তো আসল জীবন। ডাক্তারবাবু, মুহূর্তের উত্তেজনায় বুদ্ধি ভ্রংশ হয়ে মানুষ নিজেকে আত্মহত্যার পথ বেছে নেয়, কিন্তু সেই সময় যদি তাকে কেউ বাধা দেয় সে কি আর আত্মহত্যা করতে পারে? ইয়াং ম্যান,
কথাটা আমি ঠিক বললাম তো? আত্মহত্যা করার ইচ্ছে আমার এই মুহূর্তে না থাকলেও বেঁচে থাকার আর কোনো ধৈর্য আর আমার নেই ডাক্তারবাবু। এবার আপনি আমায় অনুমতি দিন, এই দেশ ছেড়ে আমি আমি দূরে কোথাও গিয়ে মেন্টাল ডিপ্রেশন থেকে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তোমার কোথাও যাওয়া চলবে না। ডাক্তারবাবু। দাদা না চাইলো আমি কিন্তু তোমাকে যেতে দিতাম না সাগর। স্বপ্না, আজকের দিনে তোমাকে আমার বিশেষ প্রয়োজন। তবে আর কি, আজ থেকে তোরা দুজনের প্রয়োজনে লেগে যা। না, এ আমি কিছুতে পারবো না, এ আমার পক্ষে অসম্ভব। অসম্ভবকে সম্ভব করতে হবে তুবানি, তুমি তো স্রেফ অভিনয় করবে। কিন্তু সেই অভিনয় যদি নিখুঁত না হয়, সবাই যদি ধরে ফেলে যে ওই লোকটা নকল আকাশে যে বাড়িতে এসেছে না, এই কল্লোল সামন্ত আসল নকল যখন চিনতে পারেনি, আশা করি কেউ তাকে চিনতে পারবে না। তবু আমার মনটা কিছুতে সায় দিচ্ছে না কল্লোল। ওই অপরিচিত পুরুষটাকে নিয়ে আমাকে নকল স্বামী স্ত্রীর অভিনয় করতে হবে। লোকটা যদি তার সীমা লঙ্ঘন করে আমাকে না, আরে ওটা তোমাকে ভাবতে হবে না। ও শুধুমাত্র টাকার লোভে কয়েকদিনের জন্য তোমার কাছে স্বামীর চাকরি করতে এসছে। শুধুমাত্র 1 মাসের জন্য এখানে চাকরি করবে, আর এই সুযোগে তোমাকে এই বাড়ির সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের কাগজ দলিল পত্র সবকিছু আত্মসাৎ করে নিতে হবে। আর কাজের শেষে ওই আদর্শ চৌধুরী আর আবিরকে পথে নামিয়ে সমস্ত প্রপার্টি আমরা দুজনে ভাগাভাগি করে নেব। ঠিক বলেছো, তুমি ঠিকই বলেছো কল্লোল। ওই আদর্শবান আদর্শ চৌধুরী ধর্মের আবির চৌধুরীকে আমি উচিত শিক্ষাই দেব। সাবাস ডার্লিং, সাবাস। আরে এই তো আমি চাই। আদর্শ চৌধুরী সংসার নামক রঙ্গমঞ্চে আজকে আমি একটা নতুন ক্যারেক্টার প্রবেশ করিয়ে দিলাম। আর সেই ক্যারেক্টার শুধু আমার ডিরেকশন অনুযায়ী কাজ করে যাবে সুনিপুণ অভিনয়ে। অভিনয় অভিনয় আমি করব কল্লোল। তোমার নতুন ক্যারেক্টারের সাথে সমান তালে তাল মিলিয়ে আজ থেকে শুরু করলাম এক অভিনব খেলা। বৌমা, বৌমা, এই যে বৌমা, দেখো তো আমার সকালের ওষুধটা কোনটা? আজকাল চোখে আর ভালো করে দেখা যায় না, প্রতিমাটা থাকলে ওই সময় মতো ওষুধগুলো খাইয়ে দিত। দাও বৌমা, দাও, আমার সকালের ওষুধটা দাও। বৌমা, আমার ওষুধগুলো তুমি ফেলে দিলে বৌমা। তবে কি আপনি ভেবেছেন আপনার আদরের বৌমা ওই ওষুধগুলো আপনার গলায় গুঁজে দেবে? গলায় কেন গুঁজে দেবে বৌমা? আজকাল তো তোমার মতো উচ্চ শিক্ষিতা আধুনিকা পুত্রবধূর রুচিবোধের বিচারে বুড়ো শ্বশুর আর মরা শুয়োরের মূল্য তো একই। কাজেই শ্বশুর হিসেবে আজকালকার পুত্রবধূর কাছে এটুকু আশা করা মূর্খামি ভেবে আমি ওষুধটা শুধু তোমায় বেছে দিতে বলেছিলাম আমি বৌমা। আপনার বাবার চাকর নই যে দিন রাত আমি আপনাদের সেবা করে যাব। সেবাটা যে একটা নারীর সহজাত ধর্ম, সে কথাটাও আজ তোমরা ভুলে গেছো বৌমা। কি বললেন? থামুন। আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আজ থেকে এবারে সব কাজ, বাসন মাজা, ঘরদোর পরিষ্কার করা আর বাজার করা আপনি করবেন। আপনি বৌমা, আমাকে কি তুমি এবারে চাকর বানাতে চাও? তবে কি ভেবেছেন আমি চাকরানি সেজে দিন রাত আপনাদের সেবা করে যাব? বৌমা, অসম্ভব। আর মুড না ভালো না থাকলে ওই আমার পরিবর্তে কখনো কখনো রান্নাটাও আপনাকে করতে হবে। আপনাকে বৌমা, আর আপনার অন্ধ ছোট ছেলেকে বলে দেবেন বাড়িতে বসে শুধু অন্ন ধ্বংস করলে চলবে না, ওই করে কাজ খুঁজে, আর না হলে
ওই পথের মাঝে দু হাত বাড়িয়ে বলুক, বাবু মশাই না, আমি এক অন্ধ ভিখিরি, আমাকে দয়া করে 2-1 টাকা ভিক্ষা দিয়ে দাও, ভিক্ষা। আমি তোমার কাছে আমার প্রথম ভিক্ষিটা চাইলাম বৌদি, দয়া করে এই অন্য ভিক্ষুকে শূন্য ঝুলিতে একটু করুণা ভিক্ষে দাও। দেব, তবে করি না নয়, আমার এক বুক ঘৃণা। তোমার দেওয়া ঘৃণা আমি আমার জীবনের আশীর্বাদ ভেবে মাথায় তুলে নিলাম। এত আঘাত অপমান তুই সইতে পারছিস আবির? কেন পারবো না বাবা, তুমি যদি এই বয়সে এত আঘাত অপমান সইতে পারো, আমি কেন পারবো না? কে বলে আমি আঘাত অপমান সইছি? আমি তো বেশ সুখে আছি রে। কোন বাড়ির কজন বৌমা তাদের এই বুড়ো শ্বশুরের প্রতি এমন সেবা যত্ন করে? তাই বুঝি তোমার বাড়ির বৌদির বিশেষ আবদারি? বাড়ির বাসন মাজা থেকে বাজার করা পর্যন্ত সব কাজের দায়িত্ব তুমি নিজে একার হাতে তুলে নিয়েছো বাবা। ওরে, আজকে আমি বড় নিরুপায়। কর্তব্য রক্ষা করতে গিয়ে আমি যে বড় ভুল করে ফেলেছি, সে ভুলের প্রায়শ্চিত্ত শুধু আমার চোখের জল। এই চোখের জলটা মুছে কাজের জন্য প্রস্তুত হয়ে যান। লিস্ট আমি করেই রেখেছি, এই লিস্ট মতো ঠিক ঠিক বাজার করে আনবেন। লিস্টটা আমায় দাও বৌদি, আমি বাজারে যাব। আরে তুমি কি বাজার করবে? আরে তুমি কি বাজার করবে? আমার কসমেটিক্স গুলো ঠিক ঠিক চয়েস করে আনতে পারবে তো? কিছু না পারলেও তোমার মুখে লাগাম দেওয়ার জন্য একটা উপযুক্ত লাগাম আমি ঠিক কিনতে পারবো। এমন নরম তুলতুলে হাত দিয়ে কি শাসন করা যায়? আরে এই হাত তো সোহাগ করার জন্য, সোহাগ। আমি মানে তোমার স্বামী আকাশ। আকাশ? দাদা, হ্যাঁ, যে আকাশ বাবার উপর অভিমান করে ফুলশয্যা রাতে বাড়ি ছেড়ে চলে গেছিল, আবার সেই আকাশ তোমার ভালোবাসার টানে তোমাদের কাছে ফিরে এসেছে। এই সেরেছে, এই মহিলাটার নাম কি রে? তুফানে। হ্যালো তুফানি। হ্যালো, সত্যি করে বলো, কে তুমি? বাবা, বুড়ো মালটার নাম কি? বাবা, বাবা, আমি তোমার বড় ছেলে আকাশ। না, কে? আবির, কেমন আছেন? মানে কেমন কেমন আছিস ভাই? ভালো তো? তুমি কেমন আছো দাদা? আমি তো খুব খুব ভালো। এই বৃদ্ধ বাবার অন্ধ আবিরকে ছেড়েই থাকতে তোমার একটু কষ্ট হয়নি দাদা? হয়েছিল বলেই তো তোদের ভালোবাসার টানে আবার আমি ফিরে এলাম। ওসব কথা এখন থাক না, থাকে কতদিন পরে তুমি বাড়ি এসেছো। চলো তো চলো, এবার বিশ্রাম নেবে, চলো। দাঁড়াও বৌমা, আমার যেন কেমন সন্দেহ হচ্ছে। তুমি একটু ভালো করে চেনার চেষ্টা করো তো। ও আকাশের মতো দেখতে, অন্য কেউ নয় তো? একদম চুপ করুন। আজে বাজে কথা বলে আমার স্বামীর মেজাজ থেকে নষ্ট করে দিলে ভালো হবে না বলে দিচ্ছি। আর শুধু আপনার জন্য আমার স্বামী আমাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। আর আজ যদি বাধ্য করেন, তাহলে সংসারে আমি আগুন ধরিয়ে দেব। ধরাবেই তো। আরে তোমার মতো আগুনের গোলা যে বাড়িতে আছে, সে বাড়িতে আগুন লাগতে আর কতক্ষণ? মানে দেখো, মানে এই বুলবুল টুলবুল হলো তো, ঝড় বাতাসের মধ্যে আসতে আমার অনেক টায়ার হয়ে গেছি, তাই আমি সারাদিন একটু বিশ্রাম করবো। তুমি আমার বিশ্রাম বেশ তো, তাই বিশ্রাম নেবে। আরেকটা কথা কি, আজ আমি প্রথম তোমার হাতে রান্না খাবো, তুমি রান্না করবে। নিশ্চয়ই খাবো, নিশ্চয়ই
আমার যে রান্নাগুলো করবে সেই রান্না যে বাজার থেকে তুমি কিন্তু নিজে হাতে কিনে আনবে। নিশ্চয়ই আনবো, নিশ্চয়ই আনবো, সারা প্রথম দিন এসে যেভাবে ফরমাস শুরু করে দিয়েছে, আমি যেন 7 জন্মের দাসী। যত সব। সত্যি করে বলো, তুমি কে? বাবা, আমায় তুমি চিনতে পারলে না বাবা? আমি যে তোমারই বড় ছেলে আকাশ বাবা। না, জন্মদাতার চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না। তোমার কথাবার্তা চালচলন দেখে মনে হচ্ছে তুমি আকাশ নও। হতে পারে না, কিছুতেই না। তুমি তোমার বিশ্বাস নিয়ে থেকো বাবা। কোনোদিন আমি তোমার বিশ্বাস ভাঙতে দেব না বাবা। আবির, এই ভাই, তুইও কি বাবার মতো মনে করিস আমি তোর বড় দাদা নয়? বল না রে ভাই। ওরে ভাই, একটিবার বল না আমি তোর বড় দাদা নয়। বল না রে ভাই বলে যখন তুমি আমায় ডেকেছো, তুমি যেই হও না কেন, আমি জানবো তুমি আমার দাদা। আর দাদা কখনো ভাইয়ের সঙ্গে ছলনা লুকোচুরি খেলতে পারে না, কখনো না। এই সংসারটা বুঝি শেষ হয়ে গেল? আমি উপার্জনহীন অন্ধ বেকার, বৌদির সীমাহীন অসহ্য অপমান, আর এই সংসারের ঘানি টানতে টানতে বাবা আজ ক্লান্ত। আর ভাগ্যের যুবকাশে বলি হওয়া প্রতিমা আমাদের এক বদ্ধ উন্মাদের সহধর্মী। ওদের তুমি বাঁচাও দাদা, ওদের তুমি বাঁচাবো রে ভাই, তোদের সবাইকে আমি বাঁচাবো। কিন্তু তার আগে শুনি মন অভিনয় করে ওই তুফানিকে আমার হাতের মুঠোয় আনতে হবে। বাবার কাছে নিজেকে আমাকে আসল আকাশ বলে পরিচয় করতে হবে। তারপর ওই কল্লোল সামন্তর পাতা ফাঁদে ওকে ধীরে মিস্টার উল্কা, ধীরে। লক্ষ্যে পৌঁছাতে তোমার এখনো অনেক বাকি। সময় এবং সুযোগ পেলে এই উল্কা কক্ষচ্যুত হয়ে ঝাঁপিয়ে পড়বে লক্ষ্যবস্তুর শিয়রে। তোমার সে লক্ষ্য বস্তুটা কি আমি জানতে পারি? তুমি আমি তোমার এত দুর্স্পর্ধা, তুমি আমার ভাইকে অপমান করো, তুমি আমার জন্মদাতাকে অপমান করো। ওই ছেলেটা আমার সামনে নিচু স্বরে কথা বলে। এই মেয়েটা, খবরদার যদি এমন দুঃসাহসিক দেখানোর চেষ্টা করো তাহলে তোমাকে আমি ফুলের মুঠিটা ধরে টানতে টানতে বাড়ির বাইরে বার করে দেবো। কি বললে তুমি? দেখলেন তো ম্যাডাম, ফার্স্ট অ্যাপিয়ার এই উল্কা কেমন আকাশের অভিনয়ে আপনাদের সবাইকে লাগিয়ে দিল। অভিনয়? আমাকে অপমান করাটা অভিনয়? ও, আপনি তো দেখছি একেবারে ছেলে মানুষ। আরে এইভাবে পারফেক্ট অভিনয় করলে এরা আমাকে আকুশ আশাল বলে মেনে নেবে কি করে? ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা, দেখি 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 দেখি, তুমিও দুঃখ পেয়েছো তোমার চোখে। কি আপনার চোখে জল? ও ম্যাডাম, আমার দিকে তাকিয়ে ততক্ষণ ধরে কি ভাবছেন?
ভাবছেন সেই ফুলশয্যার কথা, যে ফুলশয্যায় শুরু হয় নারী পুরুষের আসল রাত, যে ফুলশয্যার রাতে স্বামী পুরুষের মধুর মিলন হয়, তেমনি ফুলশয্যার রাতে আপনি তো আমাদের সেই ফুলশয্যার রাতে স্বামী স্ত্রীর কথোপকথন, এই কথা তুমি জানতে পারলে কেমন করে? আরে আমি এই কেমন করে জানলাম? সব মনে হচ্ছে, হ্যাঁ স্বপ্নে 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 স্বপ্নে? হ্যাঁ, হ্যাঁ, স্যার, একদিন কি হয়েছে কি জানেন? হ্যাঁ, কি, মানে কি? মানে মানে আমি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিলাম, কি? আপনারই মতন একজন ভদ্র মহিলা তার স্বামীর কাছে শুয়ে শুয়ে স্বপ্নের এই কথাগুলো বলছে। আশ্চর্যভাবে, মানে আশ্চর্যভাবে স্বপ্নের সেই কথাগুলো আপনার জীবনে যে বাস্তব ভাবে লেগে যাবে এ আমি কল্পনা করতে পারিনি। উল্কা, আরে তাতে কি হয়েছে মেম সাহেব, তাতে কি হয়েছে? সেদিন না হয় আসল স্বামীর হাত ধরে আপনি যে গানটা গাইতে পারেননি, আজকে না হয় আমার মতোই নকল স্বামীর হাত ধরে সেই গানটা গানে গাইবো? আপনি আমার কে? আমি তোমার স্বামী, স্বামী? মানে নকল স্বামী। নকল স্বামী? আরে তাড়াতাড়ি এইসব কথা আর বেশি বাড়াবেন না, তাহলে আপনার শ্বশুর দেওয়ার শুনতে পেলে কি করবেন? তাড়াতাড়ি শুরু করুন গান স্টার্ট। এই মন ছোনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, এই মন ছোনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, দেখো ঝিলিমিলি চাঁদে সারা রাত আকাশে সেলমা জুড়ে, এই মন ছোনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। চাঁদনির ওই অঙ্গনা ঠোঁটে মিষ্টি হাসির গোলাপ ঠোঁটে, মনে হয় বাতাসের ওই দিলবাতে সুর মিলিয়ে আলাপ করি, দেখো ঝিলিমিলি চাঁদে সারা রাত আকাশে সেলমা জুড়ে, ছোনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, ও এসো না গল্প করি, ও এসো না। আজ আমাদের ফুলশয্যা অথচ ফুলও নেই, আর নেই আমার ফুলশয্যার সাথী প্রতিমা। ওরা ওরা আমার প্রতিমাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। ওগো ওগো, কে আছো? একটিবার আমার প্রতিমাকে আমার কাছে নিয়ে চলো না গো। আমি শুধু একটিবার আমার বউকে চোখের দেখা দেখতে চাই গো। আমি এসেছি গো, তুমি আমি এসেছো? এসেছি। তুমি এসেছো বউ? ওরা তোমাকে আমার কাছে আসতে দিয়েছে বলছি। দেখি 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 দেখি। কি হলো? হ্যাঁ, আমি তোমার বউ। না, তুমি আমার বউ নও, তুমি একটা নষ্টা মেয়ে। চলে যাও, চলে যাও আমার সামনে থেকে। আহ! কেন তুমি এমন করছো মাইরি? তুমি কি জানো না সে কবে ছোটবেলায় আমাদের বিয়ে হয়ে গেছে? মিথ্যা কথা। মিথ্যে নয় তো, মিথ্যে নয়। তোমার মা আমার মাকে কথা দিয়েছিলেন আমাকে তার পুত্রবধূ করে তুলবেন, তাই তো তিনি ছোটবেলায় আমাদের বিয়েটা সেরে ফেলেছেন। আহ! চলে যাও, চলে যাও আমার সামনে থেকে। যতই তুমি নকল বউ সেজে নকল ভালোবাসা দিয়ে আমায় বশ করতে চাও, তোমাকে আমি কখনো আসল বউ বলে স্বীকার করবো না। চলে যাও, যাও, চলে যাও এখান থেকে। বিয়ে হলেও ফুলশয্যার পর্বটা কিন্তু বাকি আছে, তাই তো আজ আমি ফুলশয্যার পর্বটা শেষ করে আমি নতুন জীবনে প্রবেশ করতে চাই। এসো, তুমি আমার কাছে এসো, কাছে এসো বলছি, ছেড়ে দাও, এসো। ছেড়ে দাও বলছি। তোমার নোংরা স্পর্শে আমার দেহ মন নোংরা হয়ে যাবে, তোমার বিষাক্ত হয়ে যাবে আমার জীবন। ছাড়ো, ছেড়ে দাও বলছি, যাও, ছেড়ে দাও। তোমাকে আমি কিছুতে ছাড়বো না। এসো, পাশের ঘরে এসে সুন্দর বিছানার উপর মিষ্টি সুগন্ধি ফুল ছড়িয়ে রয়েছে, সে বিছানার উপর তুমি আর আমি। এসো, খবরদার! খবরদার বলে দিচ্ছি, আমার স্বামীকে ছেড়ে দাও বলে দিচ্ছি। তুমি এসেছো বউ? ও আমাকে এ কি?
তুমি কি পোশাক পরেছো বউ? কোথায় তোমার সেই নববধূর সাজ? কোথায় গেল সেই মিষ্টি মুখের হাসি? কেড়ে নিয়েছে তোমার বাবা, আমার সব কেড়ে নিয়েছে গো। নববধূর সাজ কেড়ে নিয়ে আজ আমাকে এই সাজে সাজিয়ে দিয়েছে। ও আমি তোমার বাবার পায়ে ধরে অনেক যেটুকু দয়া হয়নি তার প্রাণে। আমি এখন কি করবো? কোথায় যাবো? আমি কি করবো? কোথায় যাবো? তুমি কেঁদো না গো বউ, কেঁদো না। তুমি কাঁদলে তো আমার ভীষণ মন খারাপ করে। এখন থেকে তুমি সবসময় আমার কাছে থাকবে, আর আমার ভালোবাসা দিয়ে আমি তোমার সব দুঃখ ভুলিয়ে দেবো গো, সব দুঃখ ভুলিয়ে দেবো। আচ্ছা নাকি নিজের বউকে পেলে একটা নষ্ট মেয়ে তুমি পরে থাকবে? খবরদার! আমার বউকে কখনো নষ্ট মেয়ে বলবো না, বলে দিচ্ছি। যতই তুমি ভালোবাসার অভিনয় করো না কেন, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি তোমার মনের মধ্যে সর্বনাশের ঢেউ ডাকছে। যাও, চলে যাও এখান থেকে। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, কারি ছাড়ে আবার কারি ধরে। হরে কৃষ্ণ, বোকা ছেলে কোথাকার। আরে বাবা, ফুলসজ্জার রাতে বউকে কেউ অমন কথা বলে নাকি? যা, বৌমাকে নিয়ে ঘরের ভিতরে যা। ও বৌমা, বাবা আমার খোকাকে না একটু মানে আদর টাদর করবে কেমন? তারপর সোয়াগ টোয়াগ করবে, মানে ফুলসজ্জার রাতে সব মেয়েরাই যা করে আর কি। হরে কৃষ্ণ, ব্যাপারটা বুঝতে পেরেছো তাহলে? হ্যাঁ বাবা, আমি সব বুঝে নিয়েছি। শুধু আপনার ছেলেকে বোঝাতে পারলে আমি একেবারে নিশ্চিন্ত। তাহলে আর কি, তোমরা দুজনেই ফুলসজ্জার ঘরে যাও। না, আমি আমার বউকে ছেড়ে আমি কোথাও যাবো না। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, আমি তোকে আবার বোঝাবো কেমন করে? আরে বাবা, আমি তো স্বীকার করছি ও তোর বউ, কিন্তু ওর সঙ্গে আগে অর্থাৎ ছোটবেলায় বিয়ে হয়েছিল, তাই ও হচ্ছে ঘরের বউ। আর ওর সঙ্গে তো পরে বিয়ে হয়েছিল, তাই ও হচ্ছে বাইরের বউ। হ্যাঁ, ঘরের বউ ঘরে থাকবে, আরে বাইরের বউ বাইরে থাকবে। আমার স্বামীকে এভাবে দুভাগে ভাগ করে দেবে না বাবা। ও শুধু আমার, আর কারণ নয় বাবা, ও শুধু আমার। তোমার চোখে জল দেখলে আমার খোকা যে ভীষণ কষ্ট পাবে বৌমা, ভীষণ কষ্ট পাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হে বেটা, তোমাকে নবে কতবার বলেছে আমার কথার অবাধ্য হলে তোমার সঙ্গে তোমার সবেকে আরে ওকে ওর সঙ্গে যেতে বলো। তুমি না ওই বসে ওরা সজ্জার করে যাও। নিশ্চয়ই বলবে আমি না তোমার আসল বউ। চলে এসো তুমি আমার সঙ্গে। যতই তুমি নকল ভালোবাসা দিয়ে আমার বস করতে চাও, তোমার চাওয়া কখনো সার্থক হবে না। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি তোমার মনের মধ্যে সর্বনাশের ঢেউ ডাকছে। আমার এই হৃদয়টাকে দু টুকরো করে আমার ভালোবাসার ভাব আমি কাউকে দেবো না। তোরা যতই আমাদের চিহ্ন করতে চাও, আমাদের সম্পর্ক কখনো চিহ্ন হবে না গো, কখনো চিহ্ন করতে পারবে না। হরে কৃষ্ণ। আরে এত কান্না কাটির কি আছে? আমি তো আছি না। হরে কৃষ্ণ। অবশ্যই
একেবারে খাঁটি পুরুষ মানুষ। আমার স্বামীকে খুন করার ভয় দেখে আমার কাছ থেকে আমার স্বামীকে দূরে সরে দিয়ে প্রিয় বধূ সাজ করে নিয়ে আমাকে পরিয়ে দিয়েছেন এই বার বধূটা। কি উদ্দেশ্য আপনার বলতে পারেন? কৃষ্ণ কৃষ্ণ হরি হরি। তোমাকে আবার আমি বোঝাবো কেমন করে? আরে গীতায় তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কথা কম বলো আর কাজ বেশি করো। তাই তো আমার উদ্দেশ্য তো আমি মুখে বলবো না সুন্দরী, তোমাকে কাজে বুঝিয়ে দেব। আপনি আপনি আমাকে সুন্দরী বললেন? হরে কৃষ্ণ। আরে সুন্দরীকে সুন্দরী বলবো না? তোমার রূপ দেখে আমার লঙ্ক পর্যন্ত খাড়া হয়ে যাচ্ছে, আর তোমার এই ভরা যৌবনের গন্ধে আমার মনটা একেবারে টানটান করছে। হরে কৃষ্ণ হরে। ছি ছি ছি, পুত্রবধূর সামনে এই সমস্ত নোংরা কথাগুলো বলতে আপনার লজ্জা করছে না? লজ্জা? পুত্রবধূ? আরে কোন শালা বলে তুমি আমার পুত্রবধূ? ওই যে বললাম না, বরবধূ, মানে বাইরের মাল। এ কি? আপনি আপনি আমাকে হাসছেন কেন? এ কি? আমার দিকে এগিয়ে আসতে বলছি। আরে থামো তো। তাহলে আমি চিৎকার করবো। বলে বাইরের মাল বাপ বেটাই। না না, তাই তো বউ, কি হয়েছে বউ? তুমি এমন করে চিৎকার করলে কেন? বউ, বউ, এ কি? তুমি মাটিতে পড়ে আছো কেন বউ? তোমার চোখে এত জল কেন? আমি তোমার চোখে জল? না না, তুমি আমাকে ছো না, তুমি আমাকে ছো না, আমাকে তুমি ছো না। আর তোমার বউ নষ্ট হয়ে গেছে। কি বললে বউ? হ্যাঁ, আর যে তোমার বউ তোমার বাবার হাতে কলঙ্কিত হয়েছে, রাজ ধর্ষিত হয়ে গেছে। ওগো ঈশ্বর, এ কথা শোনার আগে কেন তুমি আমায় বধির করে দিলে না ঈশ্বর? এত ধীর হবার কি আছে বাবা? যা ঘটিয়েছে সেটি আমার রাধা মাধব ঘটিয়েছে। চমৎকার, হরে কৃষ্ণ। চমৎকার তোমার কীর্তির নিদর্শন। নিজের কামনার ক্ষুধা মেটাতে কন্যা সম পুত্রবধূকে তুমি রেহাই দিলে না। এই জন্য ঈশ্বর বুঝি তোমার কোনো কন্যা সন্তান দেননি। আর তা যদি দিতেন তাহলে নিজের কামনার আগুনে তোমার মেয়েকেও তুমি কামনার আগুনে বলি দিতে। এই, চুপ কর। আর একটা বাজে কথা বললে তোকে আমি খুন করে ফেলবো। তার আগে তোমাকে খুন করবো বসো। প্রলয়! আমার চোখের সামনে তুমি আমার মাকে পুড়িয়ে মেরেছো। আমার কথা তো সবাই বিশ্বাস না করে তুমি আমাকে পাগল করে রাখিয়ে দিল। আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় গলা টিপে একদম ফেল করে দেবো আজকে।
কালিয়া বিল্লু মধুর শালার স্বপ্ন আমার ভেঙে গেছে গো। তাই তো এই মধুর শাল থেকে আমি ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি। তাই থেকে আজ থেকে আমি সাজলাম বার মধু। এইবার মধু এবার মত্ত রঙ্গিনী থেকে যৌবনের লহর তুলে বাবুদের উদ্দেশ্যে গাইবে। कजरा मोहब्बत वाला अखियां में ऐसे डाला अपना बनाने मेरी जान। हाय रे तेरी कुर्बान। कजरा मोहब्बत वाला अखियां में ऐसे डाला अपना बनाने मेरी जान। हाय रे तेरी कुर्बान। दुनिया में मेरे पीछे लेकिन मैं तेरे पीछे। दुनिया में मेरे पीछे लेकिन मैं तेरे पीछे अपना बना के मेरी जान। हाय रे तेरी कुर्बान। तेरा मोहब्बत वाला अखियों में ऐसे डाला अपना बनाने मेरी जान। हाय रे तेरी कुर्बान। हाय रे तेरी कुर्बान। हाय रे तेरी